আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ নাজমুল হাসান বলছি, অকুপেশনাল থেরাপিস্ট। একটা স্টোরি শেয়ার করব আপনাদের সাথে, কেস স্টাডি। আমার বাচ্চার বয়স ৫ বছর। বাবুটাকে ১ বছর বয়স থেকে YouTube দেখাতাম সবসময়। আমরা মনে করতাম রেগুলার যদি ওকে YouTube দেখাই এবং ইংরেজি চ্যানেলগুলা বেশি দেখাই, তাহলে বাবুটা ইংরেজিতে অনেক দক্ষ হয়ে উঠবে এবং সে ইংরেজি ভাষায় কথা বলতে পারবে। ওই চিন্তা করে ১ বছরের আগে থেকেই তাকে আমরা বিভিন্ন ধরনের রাইমস, কার্টুন সারাদিন দেখতে দিতাম। হ্যাঁ? ১ম দিকে খুব একটা আগ্রহ না করলেও পরবর্তীতে সে এগুলো খুব মজা করে দেখত। সারাদিনই দেখত। হ্যাঁ? এবং আমরা মনে করতাম যে খুব ভালো এবং খুব ভালো এক্টিভিটিসও দেখাচ্ছিল ২ বছর বয়স পর্যন্ত। তো বাচ্চার বয়স যখন ৩ এর কাছাকাছি, তখন আমরা খেয়াল করলাম বাচ্চাটা কেমন জানি একটু অমনোযোগী হয়ে যাচ্ছে। ডাকলে শুনতেছে না। হ্যাঁ, মনোযোগটা কম দিচ্ছে, ফোকাসিং করতেছে না, আই কনট্যাক্ট করতেছে না। হ্যাঁ, অল্পতেই রেগে যাচ্ছে, জিদ হচ্ছে, ঘুমের সমস্যাটা শুরু হয়ে গেল। তখন আমরা কি করলাম? মনে করলাম যে হয়তোবা ওভার টেলিভিশন দেখছে, এই কারণে হয়তোবা এটা হতে পারে। আমরা ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার আমাদের কিছু কাজ দিল। বলল যে টিভিটা বন্ধ করে দিতে, মোবাইলটা বন্ধ করে দিতে। আমরা মোবাইলটা বন্ধ করে দিলাম। এবং সাথে, সাথে তার সাথে যতটুকু স্বাভাবিক আচরণ করা দরকার সেগুলা করার চেষ্টা করলাম বাসায়। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, এখন সে শব্দ দিয়ে কথা বলছে কিন্তু কোনো সেন্টেন্স তৈরি করতেছে না। এখন তার বয়স ৪। আমরা কোনো কাজ বা বাক্য সে যদি বলি সেটা বারবার বলার চেষ্টা করতেছে, রিপিটেশন করতেছে বা সে নিজে থেকে কিছু বলছে না। যেটা বলতেছি সেটাই রিপিট করে। মাঝে, মাঝে মনে হয় অনেক কথাই সে বলতে চায়। কিন্তু চুপসে যায়, বলতে পারে না। বর্তমানে একটা স্কুলে ভর্তি করিয়েছি। হ্যাঁ? ক্লাসে অ্যাটেন্ড করছে কিন্তু অন্য বাচ্চাদের সাথে খেলাধুলা করছে না। একদমই অন্য বাচ্চাদের সাথে মিশতে পারতেছে না। নিজের মতো করে থাকতে পছন্দ করে। গ্যাদারিং প্লেসে গেলে কান্নাকাটি করে, চিৎকার চেঁচামেচি করে। সবকিছুতে কেমন জানি একটা ওর অস্থিরতা বা একটা ভয় কাজ করছে। সারাক্ষণ বাসায় টেলিভিশন বা মোবাইল দেখার জন্য জিদ করে। তো কিছু, কিছু YouTube দেখার ফলে সে যেমন অ্যালফাবেট গুলা শিখে গেছে, তারপর বাংলা অ্যালফাবেট গুলা শিখে গেছে, অনেকগুলা রাইম শিখে গেছে এবং সে মাঝে, মাঝে ইংরেজিতে এটা সেটা মাঝে, মাঝে বলেও ফেলে। হুম? হ্যাঁ, দরকার কিন্তু সে প্রয়োজনে তার কোনো কথা বলতে পারে না। সে প্রয়োজনে কোনো কথা বলতে পারে না। সে একটু ভাত খাবে, সে বলে না। সে কান্না করে, জিদ করে। অ বেশ কিছু সিম্পটম দেখায় যেটা দেখে বুঝি যে ওর ক্ষুধা লাগছে। বা টয়লেটটাও সে মাঝে, মাঝে বলে না। নিজের পছন্দ হলে চলে যায়। সামাজিকতা এবং অন্যান্য ক্ষেত্রে অনেক পিছায় গেছে। খেলাধুলা একদমই বোঝে না। হুম? যেহেতু সে বেশিরভাগ সময় মোবাইল দেখছে। এই যে জিনিসটা বললাম, কেস স্টাডিটা বললাম, এটা বাংলাদেশের ৮০% পরিবারে এটা আছে। এটা শহর বলেন, শিল্পাঞ্চল বলেন, একদম পল্লী গ্রাম বলেন। একদম পল্লী গ্রামেও আমি দেখেছি যে হ্যাঁ, একটা একদম লোয়ার লেভেলেও দেখেছি। মানে হাই ক্লাস থেকে লোয়ার ক্লাসেও দেখেছি যে বাচ্চারা এতই ফ্যাসিনেটেড, এতই এডিক্টেড এই মোবাইলের প্রতি। গেম খেলা বলেন, YouTube দেখা বলেন, Facebook দেখা বলেন, TikTok দেখা বলেন। সারাদিন বাসার সামনে বিশাল বড় খেলার মাঠ। বিকালবেলা একটা বাচ্চাও নাই। বাচ্চাগুলা কোথায়? বড় বাচ্চাগুলো একটা কোনায় বসে, বসে বন্ধু-বান্ধব মিলে গেমস খেলছে। ছোট বাচ্চাগুলা বাড়ির মধ্যে মাঠ থেকে কান্নাকাটি করে মোবাইল নিয়ে গেমস খেলছে। মাঠ খালি। জি, ঢাকা শহরে অনেক সময় আমরা আফসোস করি কিন্তু একই অবস্থায় ঢাকায়। এই সিনারিটা প্রত্যেকটা জায়গায়। এই যে এই কারণে আমরা অনেক সময় বলি যে অটিজমটা অনেক সময় হোমমেড। মানে ওভার স্ক্রিনিং টাইমের ফলে দেখা গেছে যে আমাদের বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্টটা সঠিকভাবে হচ্ছে না। আমরা শুধু ডেভেলপমেন্ট বলতে বুঝি শুধু ব্রেইন, অনেক সময় বুঝি বা অনেক সময় গায়ে গতরের শক্তি হলেই ডেভেলপমেন্ট না। ডেভেলপমেন্টটাকে আমরা ৫ ভাগে ভাগ করি। ফিজিক্যাল ডেভেলপমেন্ট, ইন্টেলেকচুয়াল কগনিটিভ ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ইমোশনাল এবং সোশ্যাল ডেভেলপমেন্ট। শারীরিক বিকাশ, বুদ্ধিগত বিকাশ, ভাষাগত বিকাশ, আ তারপর হলো মানসিক বিকাশ এবং সামাজিক বিকাশ। যেকোনো একটা ঘাটতি হলেই কিন্তু তার ডিলে হয়, ডেভেলপমেন্টাল ডিলে। এখন বেশিরভাগ বাচ্চাই এই যে ডক্টরের কাছে গিয়ে ডায়াগনোসিস হচ্ছে ডেভেলপমেন্টাল ডিলে। বিকজ অফ আমরা কি করছি? আমরা তাদেরকে এক্সেসিভ স্ক্রিন টাইম দিচ্ছি।
আমরা বুঝতেছি না যে আমরা কিভাবে বাচ্চা লালন পালন করবো। আমাদের বাচ্চা চাইল্ড ডেভেলপমেন্ট এবং চাইল্ড ম্যানেজমেন্ট, চাইল্ড কেয়ারিং নিয়ে আমাদের অনেক দুর্বলতা আছে বাবা মার মধ্যে। দয়া করে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা ওভার বা এক্সেসিভ ইউটিউব বা এক্সেসিভ স্ক্রিন টাইমটা কমিয়ে নিয়ে আসেন। ফাংশনাল ফ্যামিলি বন্ডিংটা তৈরি করেন। যেমন বাবা অফিস থেকে আসছেন, জানি অনেক টায়ার্ড, একটু নামাজ পড়লেন, একটু রিল্যাক্স হলেন, চাটা খেয়ে বাচ্চার সাথে অন্তত আধা ঘন্টা বাবা মা বাচ্চা মিলে একটু খেলা করি, একটু দুষ্টামি করি, একটু বল পাসিং খেলি। হ্যাঁ, একটু তাকে একটু সময় দিই, তার সাথে হয়তো একটু একটা ড্রয়িং করি, তার সাথে হয়তো সুন্দর একটা বই আছে, বইটা নিয়ে তার সাথে পড়ি, পড়ার চেষ্টা করি। এই যে রিডিং এরিয়াটা আমাদের মধ্যে নাই, একদমই চলে গেছে। হুম, তার সাথে একটু ফুটবল খেলি, তার সাথে একটু বাসায় যদি মনে করেন যে একটু জিম বল আছে, বাসায় একটু দোলনা আছে, তাকে একটু কোলে নিয়ে একটু দোলনা করাই। হ্যাঁ, এই যে ফুটবল খেলা, এই যে বাসায় একটু বল খেলা, তার সাথে একটু, হ্যাঁ, এই যে যে ব্যাপারগুলা, এই জিনিসগুলা একটু পাজেল প্লে করি, ফাংশনাল প্লে গুলা যেগুলোতে বন্ডিং বাড়বে, রিলেশন বাড়বে, বাচ্চার মনোযোগটা বাড়বে। হ্যাঁ, এর মাধ্যমে কিন্তু আমরা অনেক ইংলিশ শেখাতে পারবো। আমরা যারা অনেক সময় ইংলিশটা শেখানোর জন্য একদম ক্রেজি হয়ে আছি, যেভাবে বাচ্চাকে ইংরেজি শেখাতে হবে। হ্যাঁ, ইউটিউব দেখে অবশ্যই বাচ্চারা শিখবে, অনেক বাচ্চারাই শিখতেছে, কিন্তু দেখা গেছে যে বাচ্চার মধ্যে অন্য একটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। এই যে যে ওনার বাচ্চাটা কি হলো, শেষে এমন সিমটমস গুলো আছে যে ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলে দিছে সে অটিস্টিক। হ্যাঁ, যদিও তার ডায়াগনোসিসটা আসলে ঠিক না। কারণ বাচ্চাটা ডেভেলপমেন্টাল ডিলে হওয়া উচিত ছিল। হ্যাঁ, অটিস্টিক সিমটমটা তার মধ্যে তার ইয়া অনুযায়ী আসলে বোঝা যাচ্ছে না, ঠিক না? আচ্ছা, তো এই যে যে ডেভেলপমেন্টাল গুলা ডিলে হলো, এই যে তার সোশ্যাল ডেভেলপ, তার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ, সোশ্যাল এবং ইমোশনাল ডেভেলপমেন্ট, ফিজিক্যালি সে একদম সুস্থ, ৮-১০টা বাচ্চার মতোই দেখতে। তো এই যে যে ব্যাপারটা, এই ব্যাপারটা কেন হলো? কেন হলো? কারণ আমরা তাকে ফাংশনাল ফ্যামিলি টাইম দেইনি, বাবা সময় দেয়নি, মাও সময় দেয়নি। অনেক সময় আমরা বাবা কি করি, মাদের ব্লেম দিই, অনেক সময় মারা কি করি, বাবাকে ব্লেম দিই। এভাবে ব্লেম দেওয়া যাবে না। আপনারা ফাংশনাল অনেক খেলা আছে, বাসায় মিউজিক্যাল চেয়ার গেম খেলেন, পিলো পাসিং গেম খেলেন, বাচ্চাটাকে নিয়ে সপ্তাহে একটা দিন আউটডোরে বেড়াতে যান, খোলা মাঠে ছেড়ে দেন। হুম, বাচ্চাটাকে ছেড়ে দেন, বাচ্চার মধ্যে খেলুক। অথবা আপনার সময় নেই, আপনি বারান্দাতে একটা কর্নারে আপনি স্যান্ড প্লে জোন তৈরি করুন। আপনি একটা একটা টব কিনে নেন, একটা বড় একটা জার কিনে নেন, এখানে একটু মাটি রেখে দেন, সে মাটিটা দিয়ে সে একটু খেলবে, সে একটু মাটির টাচ পাবে, তার সেন্সরি সমস্যাটা চলে যাবে। বাসায় একটু দোলনা দিয়ে দেন, বারান্দার মধ্যে একটা দোলনা সেট করে দেন, যে কোনো দোলনা। হ্যাঁ, সে একটু দোলনা করলো, সে রিল্যাক্স হলো, অথবা একটা রকিং চেয়ার দিতে পারেন। এই ধরনের কাজগুলো দেন। ওর জন্য ছোট্ট একটু কর্নার বানান, রিডিং কর্নার বানান, কিছু বই রাখেন, একটা রাইটিং কর্নার বানান, একটু হোয়াইট বোর্ড দেন। আমরা সরাসরি প্রথমে কখনোই বলি না খাতা কলমে লেখার জন্য, আমরা সবসময় বলি ব্ল্যাকবোর্ড হলো সবচেয়ে বেস্ট, যেখানে টেক্সচার আছে, ফিল আছে। হ্যাঁ, হোয়াইট বোর্ড থেকে ব্ল্যাকবোর্ডটা বেশি ব্যবহার করি, এবং এই ধরনের সারফেস বেশি ব্যবহার করি, ভার্টিক্যাল সারফেস। বাচ্চার ডেভেলপমেন্টটা অনেক ভালো হয়, কারণ আই কন্ট্যাক্ট, ঘাড়ের শক্তি, কাঁধের শক্তি, এগুলো সবচেয়ে ভালো হয় ভার্টিক্যাল সারফেসে যদি বাচ্চা প্রথম দিকে কাজ করতে পারে। তো আশা করি স্ক্রিন টাইম আপনারা দিবেন, সেটা মিনিমাইজ করেন। প্রতিদিন আপনারা ২০ মিনিট দেন, আধা ঘন্টা দেন, কিন্তু ফাংশনাল কি করবেন, সেখানে আপনার টার্গেট অনুযায়ী, যেমন আপনি সূরা আল ফাতিহা শিখান, সূরা আল ইখলাস শিখান, বাংলাদেশের জাতীয় সঙ্গীত শিখান, ৭ দিনের নাম শিখান, ১ মাসের ১২ মাসের নাম শিখান। আপনি টাইমিংটা শিখাতে পারেন। আপনার টার্গেট হলো আপনি ট্রান্সপোর্টের নামগুলা শিখাবেন, ফলের নাম শিখাবেন, ফুলের নাম শিখাবেন। এভাবে থিম বেজ থিম বেজ কাজগুলো আপনি আস্তে আস্তে আপনার বাচ্চাটাকে শিখান, থ্রু ইউটিউব বা টেলিভিশন ব্যবহার করে। আলহামদুলিল্লাহ। তো আশা করি বুঝতে পারছেন যে আপনারা কিভাবে ফাংশনালি এই বাচ্চাগুলাকে এই ইউটিউব বা স্ক্রিন টাইম থেকে, ওভার এক্সেসিভ স্ক্রিন টাইম থেকে বের করে নিয়ে এসে ফাংশনাল জীবনযাপন করাবেন। হ্যাঁ, ওকে ওকে দিয়ে একটু রান্না করান, ওকে দিয়ে আমরা হয়তো স্যান্ডউইচ তৈরি করতে পারি, একটু রুটি রুটি বানাতে পারি, ঠিক না? হ্যাঁ, ওকে দিয়ে একটু শরবত বানাই। হুম, অনেক কিছুই কিন্তু বাসায় কাজ আছে, ওকে দিয়ে একটু সিজার কাটিং স্কিল ডেভেলপ করি। এটা খুব ভালো ব্রেন ডেভেলপমেন্টের স্কিল। ব্রেন ডেভেলপমেন্ট নিয়ে যেহেতু আমরা চিন্তা করতেছি, ওর ব্রেন ডেভেলপমেন্ট হয়ে গেলে ও ও ইংরেজি কেন, ও আরবি ভাষায় কথা বলতে পারবে ইনশাআল্লাহ। হুম, তাহলে ব্রেন ডেভেলপমেন্টটা খুব ইম্পর্টেন্ট। ব্রেন ডেভেলপমেন্টের জন্য আপনারা আইকিউ টাইপের বিভিন্ন ধরনের খেলা বাসায় খেলতে পারেন, বানাতে পারেন ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি স্ক্রিন টাইমের বিপক্ষে না, স্ক্রিন টাইম অবশ্যই প্রয়োজন হচ্ছে, কিন্তু সেটা ফাংশনাল ওয়েতে। হ্যাঁ, এবং অনেক প্যারেন্টস আছে আসলে আমরা এখনো বুঝতেছি না যে বাচ্চাটার অটিজম আছে কিনা, এবং অটিজম আছে বুঝতেছি, কিন্তু
কি কাজ করলে বাচ্চাটা এখান থেকে বের হয়ে আসবে সেটি আমরা বুঝি না। আমরা বছরের পর বছর থেরাপি সেন্টারে নিয়ে যাচ্ছি। অথচ জানি না বাচ্চাটা আসলে সমস্যাটা কি। ঠিক না? আমরা অনেকে বলি যে, "আমি অনেক জানি। ৫ বছর ধরে বাচ্চারে নিয়ে যাচ্ছি। আমি জানি থেরাপিস্টরা কি কাজ করবে।" তাতে লাভ কি আপনার? হ্যাঁ? থেরাপিস্টরা জানে বাচ্চার সাথে কি কাজ করতে হবে। কিন্তু আপনি তো আর জানেন না। আপনি না জানলে বাচ্চা কখনোই আগাবে না। জি, অন্যভাবে নিবে না। একটা মা এবং বাবা যদি না জানে, তারা যদি অন্ধকারে থাকে, এই বাচ্চাটা কখনোই আগাবে না। থেরাপিস্টদের উপরে নির্ভরশীল হওয়া যাবে না। বাবা-মাকে শিখতে হবে, জানতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের কিডসল্যান্ডে প্যারেন্টস ট্রেনিং কোর্স আছে। আপনারা চাইলে সেখানে অংশগ্রহণ করতে পারেন। পাশাপাশি অন্য যেকোনো প্রতিষ্ঠানে গিয়ে আপনি প্যারেন্টস ট্রেনিং কোর্সটা করে নেন। অনলাইনে অনেক ট্রেনিং আছে। আপনি ট্রেনিংটা করেন, আপনি নিজে জানেন, আপনার বাচ্চার সমস্যাগুলো খুঁজে বের করেন এবং সে অনুযায়ী আপনি বাসায় কাজ করেন। তাহলেই আমার বাচ্চাটা আগাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।